আচ্ছা, আমি শুরু করছি। তো আমরা গত ক্লাসে এই যে ক্লাসিফিকেশন অফ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এ ধরনের একটা ব্যাপার দিয়ে শেষ করেছিলাম। সেখানে তিনটা টাইপ বলা হয়েছিল। উপরেরটা ছিল টাইপ 1, নিচেরটা মাঝখানেরটা টাইপ 2, নিচেরটা টাইপ 3। এবং এখানে কতগুলো শর্ত টর্ত কি হবে এগুলা নিয়ে ডিসকাস করা হয়েছিল, এবং এটা পড়ানো হয়েছিল ব্রেনানের বই থেকে। ঠিক আছে। তার আগে আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম গুলা নিয়ে ডিসকাস করেছিলাম। হেটেরোস্ট্রাকচার ছিল আর স্ট্রিটম্যান থেকে কিছু অংশ ডিসকাস করেছিলাম। তো আজকে এটার সাথে রিলেটেড একটা জিনিস আছে যেটা আমি গতকালকে তোমাদের ক্লাসরুমে শেয়ার করেছি। আমার কাছে আরেকটা বই আছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস অ্যান্ড ডিভাইসেস, ডিএন বোস। এটা আমি 2020-এ যেবার এই কোর্সটা প্রথম অফার হলো, সেই ওই বইয়ের চ্যাপ্টার 8 থেকে শুরুর দিকে পড়ানো হয়েছিল। তো তখন আমি ফটোকপি দিয়েছিলাম, তো এখন তো ফটোকপি সম্ভব না। তো কাজে যে অংশগুলো ফটোকপি করেছিলাম ওগুলারই মনে হয় একটা এবার মোবাইলে ফটো তুলে তোমাদেরকে আপলোড করছি আর কি। তো এখানে হেটেরো জাংশন নিয়ে ওই গতকালকে ডিসকাশনের মধ্যে শুরুতে একটু আলোচনা আছে। মোস্ট সেমিকন্ডাক্টর ডিভাইসেস আর বেসড অন সিলিকন হোমো জাংশনস। ঠিক আছে, একটা সময়ের প্রেক্ষিতে এটা বলা হয়েছে। The interaction of heterojunction added an extra degree of flexibility in device design. শোনা যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে ছবি, ডান দিকের ছবি আসাগুলো বন্ধ করে কিভাবে? আচ্ছা, উফ, নিজে থাকুক। আচ্ছা, তো হেটেরো জাংশনস গুলা সম্পর্কে বলা হয়েছে যে মানে হোমো জাংশনই বেশি ছিল, তারপর এই হেটেরো জাংশন আসাতে ফ্লেক্সিবিলিটি বাড়ছে, যে ম্যাটেরিয়ালের উপর হাত, যেটা গতকালকে বলা হয়েছিল। তো নিচের প্যারাটা, এটা প্রথম প্যারাতে ইন্ট্রোডাকশন বলছে, এবং ওই যে কি কি প্যারামিটার গুলা লাগবে এগুলা বলা হয়েছে আর কি, যে বলা হয় না ওয়ার্ক ফাংশন টাকশন এগুলো আর কি। When two single crystal semiconductors form a heterostructures, the difference in energy band results in the formation of heterojunction. তার মানে হেটেরোজাংশন তৈরি করতে হয় দুটো সিঙ্গেল ক্রিস্টাল সেমিকন্ডাক্টর কে যুক্ত করতে, তার মধ্যে একটা মনে করো সাবস্ট্রেট আর একটা এপিটেক্সিয়াল লেয়ার, এটা বলা হয়েছিল। এবং তার মধ্যে ওই যে পিএন হতে পারে এবং কি কি টাইপ হতে পারে সেগুলো বলা হয়েছে। এবং তো এই ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিসের পরে কিছু ডিভাইসের নাম বলা আছে, হেটেরোজাংশন বেসড ডিভাইস। দি ফর্মা, যেমন বলা হয়েছে হেটেরোজাংশন ক্যান বি ক্লাসিফাইড ইনটু আইসোটাইপ এবং অ্যানাইসোটাইপ। তো গত দিনের ওই ক্লাস বিট থেকে একটু আলাদা করে বলা হয়েছে। তো the former is a junction between semiconductor of similar type n plus. এটা ঠিক আইসোটাইপ বলাটা ঠিক হবে না, অন্য জায়গায় মানে এটা হোমো জাংশন বলা হয়েছে। সেম টাইপের ম্যাটেরিয়াল হলে তো, ও সরি আমি ভুল বলছি, অনেক রকম কম্বিনেশন হতে পারে। হেটেরো হোমো জাংশনের মধ্যে পিএন তো তোমরা পড়ছোই, কিন্তু হেটেরো জাংশনের মধ্যে যদি দুইজনই একই টাইপের হয়, মানে দুইটাই এন টাইপ, তারাও একটা জাংশন তৈরি করতে পারে, সেটাকে আমরা আইসোটাইপ বলবো। আর আরেকটা হতে পারে অ্যানাইসোটাইপ, যেখানে দুজন আলাদা, একজন পি আর একজন এন। কাজে তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি, তোমরা এই দুটা নাম লিখে নাও। গত দিনের ক্লাস বিট পরে এই দুইটা নাম লিখে নাও, আইসোটাইপ হেটেরোজাংশন এবং তার উদাহরণ এন প্লাস, এবং অ্যানাইসোটাইপ হেটেরোজাংশন তার উদাহরণ পিএন প্লাস। ঠিক আছে। আচ্ছা, তো ফর্মার মানে প্রথমটা ইজ প্রোভাইড ওহমিক কন্ট্যাক্টস ইন ডিভাইসেস সাচ এস সোলার সেলস। এটা তো হোমো জাংশনের ক্ষেত্রে হয় না? হোমো জাংশনের ক্ষেত্রেও হয়, রাইট, হতে পারে, হতে পারে, অসম্ভব কিছু। আচ্ছা, তো এখন আমরা যেহেতু কম্পাউন্ড সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করছি, কাজে কম্পাউন্ডই থাকে, মানে ওই দিকে আর মাথা ইয়া না করি, এটার মধ্যে প্রচুর কমপ্লিকেসি আছে। আচ্ছা, তো এই হেটেরো জাংশনের মধ্যে যদি আইসোটাইপ হয়, সেই আইসোটাইপটাকে বলতেছে যেটা সোলার সেলে ওহমিক কন্টাক্ট হিসেবে ইউজ হয়। আর এটা যদি তোমার অ্যানাইসোটাইপ হয়, তাহলে ইজ ইউজড ইন প্লেস অফ হোমো জাংশনস ইন লেজার্স এন্ড এইচবিটিস। ঠিক আছে, তাহলে দুটোর উদাহরণ দেওয়া আছে, তিনটা পয়েন্ট দেওয়া আছে। একটা হচ্ছে নামটা আইসোটাইপ, অ্যানাইসোটাইপ, তারপর হচ্ছে কি টাইপের হতে পারে, এন প্লাস হতে পারে, পিএন হতে পারে, এটা হলো 2 নম্বর জিনিস।
3 নাম্বার জিনিস বলা হচ্ছে এটা সোলার সেল ইউজ হতে পারে ওহমিক কন্টাক্ট হিসাবে, আর ওটা হচ্ছে এই লেজারে ইউজ হতে পারে, এইচভিটি তে ইউজ হতে পারে। তারপর আরেকটা বলা হচ্ছে যে গ্রেডেড হেটেরোজাংশন অ্যাজ এ ওয়াইড ব্যান্ড গ্যাপ এমিটার এবিলিটি টু ফর্ম অ্যাব্রাপ্ট এন্ড গ্রেডেড হেটেরোজাংশন বিটুইন টু সেমিকন্ডাক্টরস ইজ ওপেনড আপ। আচ্ছা, এটা হচ্ছে কি হয়েছে না হয়েছে এটা এই অংশটা বাদ দাও, মানে গুরুত্ব দিও না এখন। তো এখানে হচ্ছে এইচবিটি ডাবল হেটেরোজাংশন, বিভিন্ন ডিভাইসের নাম আছে, এটা আপাতত বাদ দিচ্ছি, আমি উপরে যে 3টা পয়েন্ট বললাম ওটাই লেখো। The first heterostructures formed were gallium arsenide layers, germanium on germanium, তার মানে প্রথম যে হেটেরোস্ট্রাকচার একদম এক্সাম্পল দিয়ে দিছে, নিচের সাবস্ট্রেট হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে, সেটা গ্রো করা হয়েছে, মানে তার উপরে গ্রো করা হয়েছে গ্যালিয়াম আর্সেনাইডের এপিটেক্সিয়াল লেয়ার, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সাম্পল। এবং কেমিক্যাল ভ্যাপার ডেপোজিশনের মারফত এটা করা হয়েছিল। কাজে এই প্রথম পয়েন্টটা যদি লেখা হয়ে থাকে, তারপর ফার্স্ট হেটেরোজাংশনের একটা উদাহরণ মনে রেখো, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দিস ওয়াজ সুন ফলোড বাই দ্য গ্রোথ অফ ওই যে জার্মেনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এটা হেটেরোজাংশন এন্ড গ্যালিয়াম মানে যেটা সবচেয়ে পরিচিত, গত ক্লাসে ডিসকাস হচ্ছে, সেটা এর পরের বার আসছে সেকেন্ড স্টেপে, গ্যালিয়াম আর্সেনাইড তার উপরে গ্যালিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনাইড। এই আচ্ছা, এই অংশটুকু লেখালে এ আর বি যা বলছি লেখা হইলে আমাকে বলো। আর আমি রোল কলটা করিনি না। রোল নাম্বার 1, Yes, sir. থ্যাংক ইউ। 13, 71, Yes, sir. 72, Present, sir. 79, 72 sir, present sir. জি 72, ওকে 79, Yes, sir. 79. জি 80, Yes, sir. 80. 81, 83, Yes, sir. 87, Yes, sir. 100, Yes, sir. 129, 152, Present, sir. 163, Yes, sir. 164। Present sir. তারপর ফাহাদ সাইফ, গতদিন পরে জয়েন করছিলাম, Yes, sir. তাহলে ইয়া পেলাম না, রোল নাম্বার 13 কে পেলাম না, 80 কে পেলাম না, 100 কে পেলাম না। Sir, 80 present, sir. Sir, rule 13, sir. Sir, আছে, 100 sir. sir, 100 আছে তো স্যার, 100 আছে স্যার। ও তাহলে সবাই আছে আজকে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, আমার মনে হয় তোমরা লিখে ফেলেছো এই জিনিসটা। এখন Sir, rule 13 আছে, sir. হ্যাঁ দিয়েছি বাবা, দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে নিচের অংশটা, এটা খুব ইন্টারেস্টিং। 3 ধরনের টেকনিকে 2টা ব্যান্ড এনার্জি ইয়ে লাগতে পারে। তাহলে এখানে 3টা কনসেপ্ট এখানে কি বলতে, these heterojunctions found applications in lasers, the question that arises is how to bend edges line up at the interface। আচ্ছা, তাহলে তোমার এখানে যেটা বলতেছে যে band edges line up at interface by the following 3 techniques। এই 3টা নাম রাখো। একটা হচ্ছে স্ট্র্যাডলিং, একটা হচ্ছে স্ট্যাগার্ড, আর একটা হচ্ছে ব্রোকেন গ্যাপ। by following 3 কি বলে টেকনিক্স বলবো নাকি মেথড বলতে পারো।
টেকনিক্সই বলি, তোমরা যেহেতু ইঞ্জিনিয়ার টেকনিক নিয়ে তো কারবার। টেকনিক তাহলে একটা হচ্ছে স্ট্র্যাডলিং, একটা হচ্ছে স্ট্যাগার্ড, আর একটা হচ্ছে ব্রোকেন গ্যাপ। এর সাথে আবার ওই যে তোমার যে টাইপ 1 2 3 পড়ছিল না, ওগুলোর সাথে রিলেশন আছে। স্ট্র্যাডলিং, স্ট্যাগার্ড, ব্রোকেন আপ, এই তিনটা লেখা হয়েছে। Yes, sir. থ্যাংক ইউ। তাহলে মুসলাম, এরপরে অ্যানোট উঠালাম, পরের পেজে যাই। তো পরের পেজে তোমার স্ট্যাডলিং এর উদাহরণ দিছে, এটা কি টাইপ 1। তারপর স্ট্যাগার্ডটা কি টাইপ 2 সাথে রিলেশন না? গতদিন টাইপ 2 কি ছিল? Type 2. হ্যাঁ টাইপ 2। Type তাহলে 2. হ্যাঁ, তাহলে টাইপ 2 কিনা দেখো একটু আরেকবার। Yes, sir. Type 2. এই যে টাইপ 2, হ্যাঁ এই যে টাইপ 2। টাইপ 2 সাথে কই গেল? তাহলে এটা টাইপ 2 সাথে রিলেটেড, আর টাইপ 3 এর সাথে এটা রিলেটেড কিনা এটা একটু বোঝা কঠিন এই ছবিটা দিয়ে। তো নামগুলো আপাতত লেখা রয়েছে। টাইপ 1 আসলে স্ট্যাগার্ড, স্ট্র্যাডলিং এর সাথে রিলেটেড, এটাকে স্ট্যাগার্ড বলে, আর এটাকে ব্রোকেন গ্যাপ বলে, ওনাদের দেওয়ার নাম। এই নামগুলো লেখা হয়ে গেলে তারপর হচ্ছে এখন এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টর রিলেটেড কতগুলো থিওরি আছে। Different types of theories have been developed to predict heterojunction band semiconductors, যে এই ম্যাটেরিয়ালের সাথে ওই ম্যাটেরিয়ালের এইভাবে হেটেরোজাংশন ফর্ম হবে কি হবে না, তো সেটাকে কতগুলো রুল দিয়ে ওনারা প্রেডিক্ট করতে পারেন, যে এটা নিয়ে যারা কাজ করেন। তার মধ্যে একটা হচ্ছে অ্যানায়ন কোরিলেশন রুল, ইলেকট্রন অ্যাফিনিটি রুল, অ্যাটম লাইক অরবিটাল রুল, ডিপ লেভেল লাইন আপ রুল, নিউট্রাল লেভেল ও শর্টকি ব্যারিয়ার রুল। তো 5টা পয়েন্ট লেখো। তোমরা আসলে এই 5টা পয়েন্টের বেশি ডিপে যাব না কোনোটাই, জাস্ট আমরা রুল গুলা সম্পর্কে একটু ধারণা রাখবো আর কি। ভেতরে যাব, ভেতরে অল্প ডেপথে যাব, বেশি ডেপথে যাব না। নামগুলো একটু লেখো। স্যার রুলগুলো কাছে কি চেক করে স্যার? আমি বলতেছি, তুমি কি তোমার প্রশ্নটা বুঝি নাই। প্রশ্নটা রুলগুলো দ্বারা স্যার আমরা কি করব স্যার? কি চেক করব স্যার এগুলো? আমরা কিছু চেক করব না। এই হেটেরোজাংশন একজনের সাথে আরেকজনের হতে পারে কিনা, এই ম্যাটেরিয়ালের সাথে ওই ম্যাটেরিয়ালের, সেগুলার ক্ষেত্রে কতগুলো রুল ওনারা ডেভেলপ করছে। অ্যানায়ন, তুমি রুলটা একটু নিচে যখন যাব, নিচে রুলগুলো সম্পর্কে বর্ণনা আছে, ওটা পড়লে তখন বুঝবো, মানে একটু হালকা করে বুঝবো, ডিপে যাব না, কারণ এগুলোর পিছনে এক একটার পিছনে অনেক স্টাডি আছে, এটা একটা ক্লাসে বা 2টা ক্লাসে হয় না। তো কাজেই এই রুলগুলা সম্পর্কে, নামগুলা সম্পর্কে আপাতত তোমার জেনে রাখো আর কি। অ্যানায়ন কোরিলেশন রুল, ইলেকট্রন অ্যাফিনিটি রুল, অ্যাটমিক লাইক অরবিটাল রুল, ডিপ লেভেল লাইন আপ রুল, নিউট্রাল লেভেল অর শর্টকি ব্যারিয়ার রুল। আমি নিচে যাচ্ছি, তোমরা আগে নামগুলো লেখো, তারপর যাচ্ছি, একটু ধৈর্য ধরো। লেখা হয়েছে? Yes. থ্যাংক ইউ। তাহলে আমি এটা মুছলাম। এখন তোমাদের রুলে যাইতে হতেছো, আর যাইতে হলে আবার অ্যানোট উঠাইতে হবে। আচ্ছা, প্রথমটা এত ঝামেলার মধ্যে আমরা যাব না, আমরা জাস্ট রুলটা সম্পর্কে একটু করে হালকা পড়ব। তো অ্যানায়ন কোরিলেশন রুল, তো তোমরা জানো যে অ্যানায়ন ক্যাটায়ন এগুলো পড়ছো, এবং কোরিলেশন শব্দটা মানেও জানো তোমরা। তো is derived from the observation that the valence band in semiconductor is derived largely from the atomic wave function of the anion. ঠিক আছে, এই জিনিসটা তুমি অ্যাটমিক ওয়েভ ফাংশন অফ দ্য অ্যানায়ন, অ্যানায়নের যে ওয়েভ ফাংশন কি সাই, সাইটা কার হয়, পার্টিকেল লেভেলে চিন্তা করি, কিন্তু এখানে বলা হচ্ছে যে অ্যানায়নের কথা বলা হচ্ছে। অ্যানায়নের ওয়েভ ফাংশনের উপর তোমার ভ্যালেন্স ব্যান্ড ইজ ডে, ঠিক আছে। তো ভ্যালেন্স ব্যান্ডের কি বলে, ভ্যালেন্স ব্যান্ড ডিরাইভ, আচ্ছা ভ্যালেন্স ব্যান্ডটা তোমার অ্যাটমিক ওয়েভ ফাংশন থেকে আসে সাধারণত, মানে ভ্যালেন্স ব্যান্ডের কনফিগারেশনটা কিরকম হবে, ভ্যালেন্স ব্যান্ডটা কিরকম শেপ নিবে ইত্যাদি,
তোমার অ্যাটমিক ওয়েভ ফাংশন থেকে আসে, কারণ অ্যাটমিক ওয়েভ ফাংশনের মধ্যে রিলেটেড হচ্ছে কি তোমার ওই ইলেকট্রনের ব্যাপার আছে। তো ভ্যালেন্স ব্যান্ডে তো ইলেকট্রন থাকবে কি থাকবে না, এই মানে সাধারণত তো থাকে, কারণ ভ্যালেন্স ব্যান্ডটা কোনটা, সিলিকনের ক্ষেত্রে যদি মনে করো ওই যে লাস্টের যারা কোভ্যালেন্স ব্যান্ড ফর্ম করে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, তারাই তো ভ্যালেন্স ব্যান্ড। অর্থাৎ সেই সেই ইলেকট্রন গুলাই ভ্যালেন্স ব্যান্ডে আলটিমেটলি কন্ট্রিবিউট করে এবং তারাই কন্ডাকশন ব্যান্ডে ওঠে, সেমিকন্ডাকশন হয়। তো এখন আমরা চিন্তা করতেছি কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, কাজেই দুজনের ক্ষেত্রেই কিন্তু তোমার অ্যানায়ন থাকতে পারে, তাই না? মানে এর এর মধ্যে দুজনের ক্ষেত্রে একটা কি অ্যানায়ন হবে, গ্যালিয়াম আর্সেনাইডের মধ্যে কোনটা অ্যানায়ন হতে পারে, এই ধরনের একটা ব্যাপার। Thus the valence band between two semiconductors with a common anion, তার মানে আমরা যদি এরকম ধরি যে দুটো সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে যাদের মধ্যে একটা কমন অ্যানায়ন আছে। আচ্ছা, তাহলে এখানে বলছে কি, তো আমরা তো গ্যালিয়াম আর্সেনাইড আর তারপরে কি ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড কি জানা ছিল, এর মধ্যে কমন অ্যানায়ন যেটা সেটার উপর ডিপেন্ড করবে। তো এখানে আমি আবার ক্লিয়ার করি, ক্লিয়ার অল লাইন্স। তাহলে thus the valence band is between two semiconductors with a common anion is small and much less than the, আমি তাহলে বইয়েরটা দেখে বলি, বইয়ের কেটে গেছে ফটোতে। এখানে যেটা বলছে the valence band offset। আচ্ছা, তাহলে তোমরা এখানে একটু লিখে নাও, এটা যদি ভ্যালেন্স ব্যান্ড অফসেট হবে, এখানে ডান দিকেরটা মনে হয় আছে না? স্যার কেটে যায়নি, ডানে আছে স্যার, আচ্ছা নিচে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখতেছি, তাহলে একটু ছোট করি। And thus the valence band offset is between, ভ্যালেন্স ব্যান্ড অফসেটটা মনে আছে যে ডেল ইভি, যেটা দুইটা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ডিফারেন্স, যেটা সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড অফসেট। তো বিটুইন টু সেমিকন্ডাক্টরস উইথ এ কমন অ্যানায়ন, যদি দুইটা সেমিকন্ডাক্টর হয় যাদের একটা কমন অ্যানায়ন আছে, তো তাদের যে ডেল ইভিটা ইজ স্মল হবে and much less than the conduction offset del is। তাহলে এখানে রুলটা কি হয়ে দাঁড়ালো, অ্যানায়ন কোরিলেশন রুল। অ্যানায়ন কোরিলেশন রুল হচ্ছে যে দুটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর মিলে যখন দুজনে মিলে হেটেরো জাংশন ফর্ম করতেছে, তখন তাদের মধ্যে যদি একটা কমন অ্যানায়ন থাকে, তাহলে সেই অ্যানায়নের ইফেক্টের কারণে দুইজনের ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ডিফারেন্সটা ডেল ইভি, সেই ডেল ইভিটা ডেল ইসির চেয়ে কম হবে। এর মূল কারণ হচ্ছে যে কমন অ্যানায়নটা ভ্যালেন্স ব্যান্ডের উপর প্রভাব বিস্তার করতেছে। তো এটার ক্ষেত্রে তুমি আপাতত এইটুকুই জানো, আমি এই ডিপে যাব না, এই ডিপে যাওয়ার এখন দরকার নেই। তাহলে অ্যানায়ন কোরিলেশন রুলটা হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ডের অফ সেমিকন্ডাক্টর ইজ derived largely from the atomic wave function of the anion। তার মানে তোমার কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এবং তারা যখন হেটেরো জাংশন ফর্ম করছে, তখন তারা অবশ্যই কন্ডাকশন ব্যান্ড থাকবে এবং ভ্যালেন্স ব্যান্ড থাকবে। কন্ডাকশন ব্যান্ডের অফসেট থাকবে, ভ্যালেন্স ব্যান্ডের অফসেট থাকবে, কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের অফসেটটা ওই কমন অ্যানায়ন দ্বারা তার ওয়েভ ফাংশন দ্বারা ডিফাইন্ড হবে, এবং এর কারণে দেখা যাবে যে কন্ডাকশন ব্যান্ডের যে অফসেট ডেল ইসি, এটা তুলনায় ভ্যালেন্স ব্যান্ডের অফসেট ডেল ইভিটা ছোট হবে। ব্যাস এইটুকু। এটা ওই যে পরে রেকর্ডিং দেখে নিও, আর এখান থেকে যে কথাটা ইম্পর্টেন্ট সেটুকু খালি 2-1 লাইন লিখলেই হবে। এটা হচ্ছে অ্যানায়ন কোরিলেশন রুলের ফান্ডামেন্টালটা। তারপরে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি রুল। আচ্ছা, তা প্রথম রুলটা হচ্ছে অ্যানায়নের সাথে, দ্বিতীয় রুলটা হচ্ছে যে অ্যাফিনিটির সাথে। অ্যাফিনিটি তোমরা জানো যে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রনটাকে ভ্যাকুয়ামে নিতে যে এনার্জিটা লাগে, তো সেই অ্যাফিনিটি বলছে। এবং ইলেকট্রন অ্যাফিনিটি রুল ইজ প্রপোজড বাই অ্যান্ডারসন, ইউজেস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাফিনিটিস অফ সেমিকন্ডাক্টরস অ্যাজ এ মেজার অফ দ্য কন্ডাকশন ব্যান্ড অফসেট। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি রুল দিয়ে আমরা ডেল ইসি মেজার করব, ঠিক আছে? কারণ অ্যাফিনিটিটা তো আসলে তাই, কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যাকুয়ামে নিতে যে এনার্জিটা লাগে, কাজে ওইটার সাথে কন্ডাকশন ব্যান্ডের অফসেটের সম্পর্ক থাকবে। তাহলে ওই EC1 আর EC2 থেকে যে ডেল ইসি পাচ্ছ, সেটা দুজনের অ্যাফিনিটি ডিফারেন্সের ইয়া হবে। এটা অ্যানোটেট উঠাই, এই যে, তাহলে অ্যাফিনিটি ডিফারেন্সের সাথে এটা রিলেটেড হবে। তাহলে প্রথমটা অ্যানায়ন কোরিলেশন রুল হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড কিভাবে ডিফাইন হয় সেটার রুল, আর অ্যাফিনিটি রুলটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের অফসেটটা কিভাবে ডিফাইন হয় সেটার রুল, ঠিক আছে? তো এই দুটো রুল হচ্ছে বলছে, এবং দ্বিতীয় রুলটা অ্যান্ডারসন বের করছেন, এটাই। তাহলে এই দুইটা রুল সম্পর্কে তোমরা পরে এক লাইন করে লিখে নিও। তারপরের পেজটা কি 625? হ্যাঁ, এটা ওই তোমার অ্যাফিনিটি রুল নিয়ে উদাহরণ আছে, আমি ফটোকপি দিছি, যারা ইন্টারেস্টেড পড়তে পারো।
কিন্তু আমি এখন এটা ডিটেলসে ঢুকবো না। তো ডিটেলসে ঢুকবো না, তবে উদাহরণ দেখতে পারো যে অ্যাফিনিটি অফ সাম ইম্পর্টেন্ট সেমিকন্ডাক্টর একটা টেবিল দিচ্ছে আর কি। তো এই টেবিল তো এখন রিডিং করে লাভ নেই, কার কত ব্যান্ড গ্যাপ, তার কার কত অ্যাফিনিটি, এটা হচ্ছে তোমাদের একটা পরে কখনো কাজে লাগলে এই টেবিলটা লাগবে, এই জন্য ডকুমেন্টস থাকুক তোমাদের কাছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ওই অ্যাফিনিটি রুল দিয়ে কিভাবে কি ডিফাইন হয়েছে এগুলো উদাহরণ দিছে। তো আমরা রুলের মূল জিনিসটা খালি জানলাম, তাইলেই হবে। আচ্ছা, তারপর 3 নাম্বার রুল যেটা ছিল সেটা তোমার পেজ নাম্বার 627-এ আছে, বসে অ্যাটমিক লাইক অরবিটাল থিওরি। তাহলে প্রথমটা কিন্তু ছিল অ্যানায়ন কোরিলেশন, আর এটা হলো অ্যাটমিক লাইক অরবিটাল থিওরি। অরবিটালটাও কিন্তু ওয়েভ ফাংশনের সাথে রিলেটেড, অ্যানায়ন রুলটাও কিন্তু ওয়েভ ফাংশনের সাথে রিলেটেড ছিল। তো এই রুলটা বের করেছে হ্যারিসন, proposed theory of heterojunction band offsets depending on the potentials of the free atoms, atomic orbitals। তার মানে এই ফ্রি অ্যাটম গুলা যারা, তাদের যে অ্যাটমিক অরবিটাল গুলা থাকে তার সাথে রিলেটেড কি থাকে, পটেনশিয়ালস থাকে। তোমার মানে সিলিকন যদি মনে করো, এটা তো কম্পাউন্ড, আমরা যদি সিলিকনের ক্ষেত্রে মনে আছে না যে এরকম এনার্জি ব্যান্ড গুলা ছিল একটার পর একটা, সিলিকন যখন পড়ছিলাম, এবং তার সাথে এখানে পজিটিভ নিউক্লিয়াস ধরে এখানে পটেনশিয়াল ওয়েল ধরা হয়েছিল, সবচেয়ে বাইরে যেটা ছিল তার জন্য ছিল উপরে, তারপর আস্তে আস্তে ভেতরে গেছিল, এরকম একটা কনসেপ্ট ছিল। তো ওইটার সাথে তোমার এই এনার্জি গুলোর সাথে অরবিটালের রিলেশন আছে, এবং পটেনশিয়ালের রিলেশন হচ্ছে নিচের এটার সাথে। তো দুটার উপর দিয়েই তোমার ব্যান্ড অফসেট গুলার বের করার একটা রুল এখানে ওনারা করছেন, বের করেছেন। তো a table was developed for the energies of the conduction band at different points of Brillouin zone। এই যে ব্রাইলিয়ন জোন নিয়ে এত কথাবার্তা, তো ব্রাইলিয়ন জোনটা ছিল কি, রিয়েল স্পেসকে ল্যাটিস স্পেসে যদি নাও, তখন অরিজিনাল অ্যাটমের যে এক্স ওয়াই জেড এর ওখানে জায়গায় তোমরা K1 K2 K3 এরকম একটা স্পেস বলবা, তার মধ্যে ব্রাইলিয়ন জোন থাকবে তোমার যদি 3 ডাইমেনশনাল স্পেস হবে, তার মধ্যে সেন্টার যে অ্যাটমটা সেটাকে বলবো ব্রাইলিয়ন জোনের সেন্টার বা গামা পয়েন্ট, এবং এই সমস্ত জায়গায় আরো অনেক ইয়ে থাকবে, তার সাথে পারপেন্ডিকুলার ইয়ে থাকবে, এদিকেও পারপেন্ডিকুলারটা থাকবে, তাদের মাঝখানের যে অ্যাটম গুলা সেগুলো হচ্ছে কেউ কেউ এক্স হবে, কেউ এল হবে, এদিক দিয়ে বিভিন্ন জায়গায়। তো তাহলে a table was developed for the energies of the conduction band। এখন এখানে যে অ্যাটম গুলা আছে, সেই অ্যাটম গুলা মানে কি, অ্যাটমের মাঝখানের প্রোটন, চারিদিকে ইলেকট্রনের অরবিটাল। তো সেই যে ইলেকট্রনের অরবিটাল গুলা, সেগুলো তো এখানেও আছে এই অ্যাটমের জন্য, এখানেও আছে ওই অ্যাটমের জন্য, এই গামা পয়েন্টেও আছে ওই অ্যাটমের জন্য। তাহলে কি বিভিন্ন পয়েন্টে যে অ্যাটম গুলো আছে তাদের জন্য ইলেকট্রন ডিস্ট্রিবিউশন আছে, সেই ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের মধ্যে কন্ডাকশন ব্যান্ড হতে পারে কোন প্রত্যেকের জন্যই। তো সেই পয়েন্ট গুলার এনার্জি গুলার একটা ব্যাপার আছে, কন্ডাকশন ব্যান্ড হলেও তাদের এনার্জি থাকতে হবে। তো সেই এনার্জি গুলা তাহলে যে পয়েন্ট গুলার উপর ডিপেন্ড করতেছে, কোন পয়েন্টের অ্যাটম তার উপর। যেমন তোমার ধরো প্রথমে ওরা উদাহরণ দিছে এই হ্যারিসনের নামে যেহেতু থিওরিটা, কাজে এটার নাম হচ্ছে হ্যারিসন অ্যাটমিক অরবিটাল হাউ মডেল, ঠিক আছে। তো expressed in terms of band lineup tables shown in table 8.4, the valence band energies are given in the lower line and conduction band energies on the upper line হবে আর কি বলে। আচ্ছা, তো কাজে এই যে কন্ডাকশন ব্যান্ড, তাহলে তুমি যদি তোমাদের তো গ্যালিয়ামের দরকার, আর এখানে তোমার হচ্ছে এস, তাহলে এই দুটো আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এরা মিলে যখন তৈরি করবে, তো সেক্ষেত্রে তোমার এক্স পয়েন্ট ধরা হয়েছে, এই এক্সিসটা হচ্ছে এক্স পয়েন্টের, তাই না। আর কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে এখানে গামা পয়েন্টের ধরা হয়েছে। তো এখানে তো এএস এর ক্ষেত্রে বলে নাই, পিটা তো ফসফরাস জানো, তো পির ক্ষেত্রে উদাহরণ দেওয়া হয়েছে যে গ্যালিয়াম এবং ইয়ের ক্ষেত্রে তোমার এক্স পয়েন্টের এনার্জিটা হচ্ছে তোমার 1.79। কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে গামা পয়েন্টে যে এই পয়েন্টে যদি কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন থাকে, সরি এটা তো গামা পয়েন্ট, হ্যাঁ গামা পয়েন্টে যদি থাকে তাহলে সেটা হবে 2.31 ইলেকট্রন ভোল্ট। আর ভ্যালেন্স ব্যান্ডের এক্সপ্রেশনটা হচ্ছে এটা -0.47 ইলেকট্রন ভোল্ট। তো কাজে এই এনার্জি গুলা, রিলেশন গুলা ব্রাইলিয়ন জোনের কোন পয়েন্টে আছে সেই পয়েন্টের অ্যাটমের উপর তার কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন গুলার এনার্জি গুলা ডিপেন্ড করবে। তাহলে পয়েন্ট হচ্ছে এখানে ব্রাইলিয়ন জোনের পয়েন্ট গুলো হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তো হ্যারিসন অ্যাটমিক অরবিটাল থিওরির মূল জায়গাটা হচ্ছে ওইটা। কাজে তোমরা এটা একটু পড়বা এবং এর মূল জায়গার সম্পর্কে এক লাইন একটু নোট রাখলেই হবে, আর টেবিল মুখস্থ করার দরকার নাই।
এটাই হচ্ছে মিল্টন। তাহলে তিনটা থিওরি গেল, একটা হলো তোমার অ্যানায়ন, আর একটা হচ্ছে তোমার অ্যাফিনিটির সাথে রিলেটেড, একটা ভ্যালেন্স ব্যান্ডের ইয়ার ডেলিভির জন্য আর একটা ডেলিসির জন্য, আর এখানে হচ্ছে ইভি ইসি কোথায় হবে এবং তার উপর ডিপেন্ড করবে কিন্তু তোমার ডেলিসি ডেলিভি এগুলা, সেগুলোর জন্য আরেকটা থিওরি হচ্ছে হ্যারিসন অরবিটাল থিওরি, যেটা ব্রাইলিয়ান জোনের কনসেপ্টের সাথে রিলেটেড। আচ্ছা, এইটা গেল আমাদের থার্ড থিওরি। এরপরে হচ্ছে শর্টকি ব্যারিয়ার মডেল একটা আছে, এটা পরের পেজে, আমাদের কোনোটাই ডিপে যাব না। তো শর্টকি ব্যারিয়ারটা মনে আছে তোমাদের? শর্টকি ইফেক্ট মেটালের সাথে, শর্টকি ইফেক্ট স্ট্রিটম্যানের মনে নাই? তাহলে স্ট্রিটম্যান বের করি। স্যার একটা স্যার সেমিকন্ডাক্টিং আইটেম মেটাল, ওটা জাংশনটা স্যার। হ্যাঁ, মনে হয় ঠিকই বলতেছো, কিন্তু আমি তাহলে তোমাদের এসএসডির বইটা স্ট্রিটম্যানের বই থেকে তোমাদের শর্টকি ইফেক্টের ইয়েতে চলে যাই, যত দ্রুত রিভিউ করা যায় একটুটা। হয়ে গেল। এটার মনে হয় চ্যাপ্টার 5 এ না, 5 এর শেষে একদম, আরো পরে। এই তো শর্টকির কাছে চলে আসছে। এটা স্ট্রিটম্যানে পড়ছিলাম যে শর্টকি ইফেক্টের কথা বলা হয়েছে এখানে, মেটালের সাথে সেমিকন্ডাক্টর। এখানে মূল কনসেপ্ট হচ্ছে ব্যারিয়ার লোয়ার করে যাবে, ব্যারিয়ার এনার্জি, একটা ব্যারিয়ার থাকে সেটা লোয়ার হয়ে যায়। তার আগে তো ওয়ার্ক ফাংশন ডিফাইন করা হয়েছে। তাহলে প্রথমে বলা হয়েছিল যে হোয়েন নেগেটিভ চার্জেস আর ব্রট নিয়ার দ্য মেটাল সারফেস, তুমি যেটা বললা, মেটাল এবং মেটাল সারফেস যদি থাকে, তাহলে মেটাল সারফেসের কাছে যদি আমরা একটা নেগেটিভ চার্জ আনি, তাহলে ইমেজ চার্জ তৈরি হবে মেটালের ভেতরে, ইনডিউসড হবে আবেশ, এবং ইমেজ ফোর্স ইজ কম্বাইন্ড উইথ এন অ্যাপ্লাইড ফিল্ড। তার উপর যদি অ্যাপ্লাইড একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে ওয়ার্ক ফাংশন কমে যায়। ওয়ার্ক ফাংশন কমে গেলে ইলেকট্রনটাকে ফার্মি লেভেল থেকে ভ্যাকুয়ামে নিতে কম এনার্জি লাগবে, তার মানে ব্যারিয়ার কমে যাচ্ছে। তো এই ব্যারিয়ার কমে যাওয়াটাই হচ্ছে শর্টকি ইফেক্ট। এখন এখানে তোমাদের কোনটা ইন্টারেস্টিং ছিল, যে শর্টকি জাংশন বলছিল নাকি? এখানে কি বলছে ওনারা বসে? শর্টকি ব্যারিয়ার, শর্টকি ব্যারিয়ারটাই তো বললাম। আচ্ছা, তো শর্টকি ওইটাকে ব্যারিয়ার বলবো, শর্টকির ইফেক্টের সাথে মেটালের সাথে সেমিকন্ডাক্টর যুক্ত হলে। তো মিস্টার টার্সফ নাকি হ্যাঁ, টার্সফ প্রপোজড এ মডেল টু ডিটারমাইন দ্য ব্যান্ড অফসেট অফ হেটেরো জাংশনস। তার মানে ওই তোমার ডেলিসি ডেলিভি, এটাই হচ্ছে অফসেট, এটা নিয়ে কাজ কারবার। তো এটার সাথেই কিন্তু ব্যান্ড গ্যাপের ডিফারেন্স সবকিছু ডিপেন্ড করবে। তাহলে ওটার ইলেকট্রনিক প্রপার্টি কিন্তু এই ব্যান্ড অফসেটের উপর সবকিছু ডিপেন্ড করে। তো সেই জন্য ব্যান্ড অফসেট নিয়ে আমরা থিওরি গুলো বের করছি। তো প্রপোজড এ মডেল ফর ডিটারমাইনিং দ্য ব্যান্ড অফসেট অফ হেটেরো জাংশন বেসড অন ব্যারিয়ার হাইটস। এখানে কি ব্যারিয়ার হাইটস দেখে বইয়ে বলি, এটা হচ্ছে শর্টকি ব্যারিয়ার হাইটস, ঠিক আছে, of the concerned semiconductors. Since Schottky barrier heights are conceptual না কি লেখছে দেখি, conceptualized with respect to the vacuum level, তাই না? ভ্যাকুয়ামে নিতে যেটুকু লাগে সেটাই তো শর্টকি, ওয়ার্ক ফাংশনের সাথে রিলেটেড, তাই না? ওয়ার্ক ফাংশনটাই সাথে রিলেটেড শর্টকি ব্যারিয়ার লোয়ারিং, ব্যারিয়ারটা কমে যায় ফিল্ড দিলে। তো এটা ভ্যাকুয়ামের একটা ব্যাপার আছে। তাহলে ভ্যাকুয়াম ব্যাপার সাথে আবার কি অ্যাফিনিটির ব্যাপার আছে, তাই না? অ্যান্ডারসনের মডেলের সাথেও কিন্তু মানে ওই যে তোমার ওয়ার্ক ফাংশনের সাথেও তোমার ভ্যাকুয়ামের ব্যাপার আছে, অ্যাফিনিটির সাথেও ভ্যাকুয়ামের ব্যাপার আছে। তো কাজে শর্টকির সাথেও ভ্যাকুয়ামের রিলেশন আছে। তো কাজে এটা অ্যান্ডারসন মডেলের সাথে কিছুটা সিমিলার হবে, উইথ দ্য ডিফারেন্স দ্যাট এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড শর্টকি ব্যারিয়ার হাইটস উইথ আর কনসিডার। তো ওনারা ওয়ার্ক ফাংশনের ডিফারেন্সটাকে ওইখানে আনছেন আর কি। দ্য কন্ডাকশন ডিসকন্টিনিউটি at hetero junction is given by the difference in Schottky barrier heights of the semiconductors with a given metal. তাহলে মেটালটা যদি কমন হয়, তাহলে দুইটা সেমিকন্ডাক্টর যাদের যাদের লাগালা, তাদের মধ্যে একজনের রেসপেক্টে তার একটা শর্টকি ব্যারিয়ার থাকবে, আরেকজনের আরেকটা শর্টকি ব্যারিয়ার থাকবে। এই একজনের ব্যারিয়ারটাকে যদি 5B1 বলো, আরেকজনেরটা যদি 5B2 বলো, তার মানে দুটো সেমিকন্ডাক্টর তুমি যুক্ত করতেছো এরকম ভাবে এটার সাথে এটা, তাদের মধ্যে একজনের জন্য হচ্ছে 5B1, আরেকজনের জন্য হচ্ছে 5B2। তাহলে প্রথমটার সাথে মানে তুমি যদি এভাবে যদি চিন্তা করো, দুজন যুক্ত করলা দুটো সেমিকন্ডাক্টর, তাহলে প্রথম জনের যে ফার্মি লেভেল থেকে ভ্যাকুয়াম নিতে, আরেকজনের যে ফার্মি লেভেল থেকে ভ্যাকুয়াম নিতে যে এনার্জি, সেই এনার্জির সাথে তো ব্যারিয়ার হাইটটা রিলেট হবে, তাহলে ওয়ার্ক ফাংশনটা রিলেট হবে। তো এখানে তাহলে 5B1 আর 5B2 এই যে তোমার শর্টকি ব্যারিয়ার হাইটস, এই দুইটার যে ডিফারেন্স, সেটার উপর কন্ডাকশন ব্যান্ডের ব্যান্ড অফসেটটা ডিফাইন করবে।
তার মানে আমরা অ্যাফিনিটির ক্ষেত্রে অ্যাফিনিটি অ্যান্ডারসনের রুলের ক্ষেত্রেও তোমার অ্যাফিনিটির সাথে ডেলিসির সম্পর্ক বের করেছি, আর এখানে শর্টকি ব্যারিয়ার মডেলে মিস্টার টারসাফ করেছেন কি ওই শর্টকি ব্যারিয়ার হাইটের সাথে ওই কন্ডাকশন ব্যান্ডের অফসেটটাকে রিলেট করছে। এইটুক জানলেই হবে আপাতত। ফিফথ মডেলটা হচ্ছে deep level model. This model proposed by Langer and Heinrich. He based on the observation that এটা হচ্ছে তোমার ট্রানজিশন মেটাল ইম্পিউরিটিস। তোমরা জানো যে ইন্টারমিডিয়েটে মনে হয় পড়ছো কিছু মেটালকে আমরা বলি ট্রানজিশন মেটাল। তো উদাহরণগুলো মনে আছে কিনা তোমার জানি না। ট্রানজিশন মেটালে ওগুলো যদি ইম্পিউরিটি হয়, যদি কতগুলো আইসোভ্যালেন্ট সেমিকন্ডাক্টরস হয়, তো give rise to deep levels which are found to be aligned, এখানে found to be aligned with respect to each other as if a common reference level existed to them. This permits the fictitious reference for establishing the band alignment of it. এটা একটু কমপ্লিকেটেড ডিপ লেভেল মডেলটা, এটার সাথে ছবি আছে। আর ডিপ লেভেল মডেলটা খালি নামটা জেনে রাখো, আর ডিটেলসে যাওয়ার দরকার নেই। আর কেউ ইন্টারেস্টেড হলে সে দেখতে পারো পরে। এই মুহূর্তে আমি খালি 5টা লেভেলের নাম বললাম, 5টা থিওরি বললাম, আমাদের 4টা ব্যাখ্যা করেছি, একটা খালি নাম ডিপে যাওয়ার কথা বলি নাই। আচ্ছা, কাজে বাকি 4টা সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে এক লাইন করে করে মেইন থিমটা বললেই হবে, বা একটা ইকুয়েশন বললেই হবে। একটা অ্যাফিনিটির সাথে রিলেটেড, আর একটা তোমার শর্টকি ব্যারিয়ার সাথে রিলেটেড, আর একটা অ্যাটমিক অরবিটালের সাথে রিলেটেড। হ্যাঁ, তো এই জিনিস হ্যারিসনেরটাও এরকম ভাবে ডিফাইন করা হয়েছে। তো এই জিনিসগুলা তুমি একটু মূল পয়েন্ট গুলা একটু নোট ডাউন করে ফেলো। তারপরে আমি আবার ব্রেনানে ব্যাক করলাম। ব্রেনানে ব্যাক করলে ব্রেনানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তে কতদিন দেখিয়েছি, এবং তারপরে এখানে ওনারা এটা কি যাব, আচ্ছা যেতে পারো, আচ্ছা ঠিক আছে যাই দেখি যতদূর করা যায়। এখানে একটা এক্সাম্পল আছে 2.1.1 এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ফর এ গ্রেডেড হেটারোস্ট্রাকচার। গ্রেডেড মানে হলো কি, পড়তে পড়তে বুঝবা গ্রেডেড মানে কি। গ্রেডেড তোমরা ইয়াতে পড়ছিলে না, স্ট্রিটম্যানের বইটা কি এখন আছে? মানে মনে হয় ছিল। আমরা যখন পিএন জাংশন শুরু করি তখন পিএন জাংশনও তো একরকম জাংশন, হোমো জাংশন হলেও, তো সেখানেও তোমার এই দুইটা কনসেপ্ট গ্রেডের শব্দটা ছিল। আর একটু উপরে না, একটা হচ্ছে স্টেপ জাংশন আর একটা হলো গ্রেডেড জাংশন। তো পিএন জাংশনের সময় স্টেপ জাংশন বলা হয়েছে যে ইউনিফর্ম ডোপিং অফ ওয়ান সাইড অফ এ শার্প জাংশন and uniform end doping in the other side. তার মানে শার্প চেঞ্জ হয় কনসেন্ট্রেশনটা, এনডি আর এনএ যদি কনসেন্ট্রেশন হয় তাহলে ওই ডোপিং কনসেন্ট্রেশনটা শার্প চেঞ্জ হয়। আচ্ছা, আর গ্রেডেড জাংশনের ক্ষেত্রে এনডি আর এনএ যে কনসেন্ট্রেশনটা সে চেঞ্জটা গ্র্যাজুয়ালি হয়। তাহলে আমরা যদি কনসেন্ট্রেশন বলি একজনের এনডি একজনের এনএ, তাহলে এরকম চেঞ্জটা হচ্ছে স্টেপ, আর এরকম যদি চেঞ্জ হয় গ্র্যাজুয়ালি চেঞ্জ হয় তাহলে সেটা হচ্ছে গ্রেডেড। এইখানে আমরা ওই একই ধরনের জিনিস পিএন জাংশনের জন্য চিন্তা করব, সরি এই হেটেরো জাংশনের জন্য চিন্তা করব। তাহলে হেটেরো জাংশনে যদি আমরা ব্যাক করি তাহলে হচ্ছে লেট আস ডিটারমাইন দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ফর এ গ্রেডেড হেটেরোস্ট্রাকচার ইন ইকুইলিব্রিয়াম। তার মানে বাইরের ভোল্টেজ নাই। In this case, the transition from narrow to wide band material is gradual change. So as is always the case, the Fermi level is flat in equilibrium, and far from the heterojunction, the bulk type properties of the constituent materials are recovered. The electron affinity is an intrinsic property of the material. Because it's a material to material and নিজস্ব property differ. Therefore, in order that the affinity remains the same for the narrow and wide gap materials, the vacuum level must bend in equilibrium as shown in figure 2.1.2. আচ্ছা, 1.2 ছবিটা কোথায়? ইনি তাহলে এটাকে ছোট করতে হবে। ছোট যদি করি তাহলে দেখা যায় না, তা এখন না দেখা গেলে আমরা এখানে এটাকে ঘোরাতে জানো তোমরা না? আমি ঘুরায় আঁকবো। স্যার আপনি স্যার স্ক্রিনটাকে ফুল করেন স্যার, আপনি যে অ্যাডোবি যে স্ক্রিনটা এটা ফুল করেন স্যার। কি করবো এই উপর থেকে স্যার
এটাকে ঘোরানো যায়? স্যার ভিউতে গিয়ে স্যার ওখানে রোটেটের অপশন আছে। আচ্ছা দাঁড়াও তাহলে দেখতেছি। তাহলে অ্যানোটেটটা কোথায়? ক্লিয়ার অল র্যাঙ্কস করি, হ্যাঁ। তারপর অ্যানোটেট ভিউ কোথায়? আচ্ছা ওই যে ডান দিকে না মোর? জি স্যার, না স্যার ওখানে এই যে উপরে স্যার এই ট্যাবটার বাম উপরে। দিকে স্যার। স্যার ফাইল এডিট ভিউ ওখানে ফাইল এডিট ভিউ। হ্যাঁ কই? স্যার হোমের উপরে দেখেন ফাইল এডিট ভিউ আছে। তো মিয়া কোথায় হোম? বুঝি স্যার এই যে বাম স্যার, পাশে আরো বাম দিকে। একেবারে বাম দিকে বামে স্যার। উপরে স্যার, বামে উপরে। তো মিউ টপ লেফট স্যার, টপ লেফট। ওই যে পিডিএফ ফাইলটা এটা বলবো তো। আচ্ছা ভিউতে গিয়ে রোটেট ভিউ। রোটেট ভিউ। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এটা আমরা ক্লকওয়াইজ বললাম, হলো? আচ্ছা আচ্ছা, তো গ্রেডেড হেটেরোজাংশন ব্যান্ড ডায়াগ্রাম ভিজেড অফ দ্য পটেনশিয়াল অ্যাফিনিটি বলছে। তো কাজেই দুটা জাংশনের কথা বলছে, দুটা মিলে তৈরি হয়েছে, দুজনের ফার্মি লেভেল, দুজনে ইকুইলিব্রিয়ামে আছে, কাজে ফার্মি লেভেল সেম থাকবে। আর গ্রেডেড বলছে তার মানে এই যে চেঞ্জটা গ্র্যাজুয়াল হবে, ঠিক আছে? তাহলে এখানে ই নট বলতে ভ্যাকুয়ামের ইয়েটা বুঝাইছে, ভ্যাকুয়ামের লেভেলটাও গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, আর কন্ডাকশন ব্যান্ডটাও গ্র্যাজুয়ালি চেঞ্জ দেখানো হয়েছে। আর নিচেরটা দেখো উল্টা দেখানো হয়েছে, ব্যালেন্স ব্যান্ডটা। তা আমাদের এটাকে টাইপ 1 না টাইপ 2? ওখানে তো টাইপ 1 টাইপ 2 যে ছবিটা এরা দিছিল ব্রেনান, ওটা কিন্তু স্টেপ ছিল গ্রেডেড ডাইনে, এখন আমরা গ্রেডেড দেখাচ্ছি আর কি। তাহলে এখানে তোমার অ্যাফিনিটির একটা চেঞ্জ হবে এই জায়গাটা, ঠিক আছে? অ্যাফিনিটির চেঞ্জ হবে না, অ্যাফিনিটির জন্য ব্যান্ড ডায়াগ্রামের একটা চেঞ্জ হবে, কন্ডাকশন ব্যান্ডের ব্যান্ড ডায়াগ্রামের, যাতে অ্যাফিনিটিটা মানে এটা হচ্ছে তোমার মানে ডিফারেন্সটা, অ্যাফিনিটি দুটার ডিফারেন্সটা দেখাচ্ছে। তো কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যাকুয়ামে নিতে যে এনার্জিটা লাগবে, দ্যাট ইজ ইয়োর, এই যে এটা হলো তোমার কি অ্যাফিনিটি না, এখান থেকে এখানে নিতে যেটা লাগবে। তো এটা হচ্ছে এই দুই ম্যাটেরিয়ালের জন্য এখানে দেখানো হয়েছে হেটেরো জাংশন ব্যান্ড ডায়াগ্রামের ক্ষেত্রে। আচ্ছা তাহলে এখানে তোমার এটা দেখানো হয়েছে এইভাবে, যেটা তো তোমার গ্র্যাজুয়ালি দেখানো হলো, এটাও গ্র্যাজুয়ালি দেখানো হলো এটা। আচ্ছা এখন আমরা একটু পড়ার জায়গাটায় যাই, আবার পড়ার জায়গায় গেলে তো আবার মুশকিল, আবার রোটেট করতে হইতে পারে। হ্যাঁ, তাহলে তোমার ভিউ, রোটেট ভিউ, কাউন্টার ক্লকওয়াইজ, ঠিক আছে? তারপর আবার বড় করতে হবে, এটা ছিল না? হ্যাঁ। So as is always in the case, the Fermi level is flat in equilibrium and far from the heterojunction, the bulk-like properties of the material. Affinity বলছে intrinsic property. Therefore, in order that the affinity remains the same for the narrow and wide materials, the vacuum level must bend in equilibrium as shown in that. ঠিক আছে? তাহলে ওটা দুটাকে সেম রাখতে হলে, ফার্মি লেভেলটা সেম রাখতে হলে এবং অ্যাফিনিটিটা সেম রাখতে হলে ওখানে মাঝখানে বেন্ড হতে হবে। তো we set E0 as the reference as can be seen from the diagram. E0 is the vacuum level, আমি বলছিলাম উপরের যে লেভেলটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হলো সেটা হচ্ছে E naught. তো vacuum level for the wide gas cylinder far from the junction. Both the conduction and management can then be described relative to E naught as follows. তাহলে এখানে দুটো ইকুয়েশন দিয়ে বলছে যে ECZ যেটা, সেটা আসলে E naught QVZ, আর QVZ টা তাহলে কি কন্টাক্ট পটেনশিয়ালের যে জিনিসটা ছিল, দুইজনকে আমরা যখন যুক্ত করে দেই, যুক্ত করে দিলে আমরা পিএন জাংশনের ক্ষেত্রে যদি কম্পেয়ার করো, মনে করো এই যে যুক্ত করলা, এটা গত ক্লাসে বলছিলাম, তখন হোমো জাংশনের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম যে এখানে কিন্তু একটা বিল্ট ইন ফিল্ড থাকে, তো সেটাকে এখানে ইনকর্পোরেট করছে ভিজেড হিসাবে আর কি। আর অ্যাফিনিটির রিলেশন টানছে এখানে, এটা হচ্ছে ডেল ইসির জন্য, আর ইভির জন্য রিলেশনটা এটার সাথে সাথে ব্যান্ড গ্যাপটা যুক্ত হয়েছে। তার মানে এই পর্যন্ত অংশটা দুজনের জন্য সেম, ইসির ক্ষেত্র ইভির ক্ষেত্র। আর ফাংশন অফ জেড, জেড ডিরেকশন মানে এই ডিরেকশনটাকে জেড বলছে, তাহলে এটাকে গ্র্যাজুয়ালি প্লটের জন্য একটা বলছে, প্লাস সেটার করেসপন্ডিং রিলেশন দেখানো হয়েছে। আচ্ছা তারপর এক্সাম্পলটা ওরা কেন আনলো এটা একটু ডিসকাশন, এটা একটা আলোচনার মতো। তো কোয়ান্টিটিস ফাই ওয়ার্ক ফাংশন দ্য এনার্জি রিকোয়ার্ড, এটা তোমরা জানো, অ্যাফিনিটি কি জানো, ডেলিসি ডেভিলি এটাও জানো। এটাকে ওই যে অফসেট বলতেছিল না আগের বইতে, ওই যে বোসের বইতে এরা বলতেছে এজ ডিসকন্টিনিউটি, তাহলে অফসেটের আরেকটা নাম হচ্ছে এজ ডিসকন্টিনিউটি, এটা মনে রাখবা। তো ইকুইলিব্রিয়াম ব্যান্ড ডায়াগ্রামস অফ এই যে এন ইন্ট্রিনসিক
এন ইন্ট্রিনসিক মানে বুঝছো, মানে প্রথমটা হচ্ছে এন টাইপ ডোপিং, আর দ্বিতীয়টা হচ্ছে ইন্ট্রিনসিক। ডোপিং করা মানে এক্সট্রিনসিক। তাহলে দুটো সেমিকন্ডাক্টরের মধ্যে এটা কিন্তু আরেকটা কেস, উপরের কেসটা শেষ, নিচের কেসে যাচ্ছে। নিচের কেসে দুজন বলতেছে একজন হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড এন্ড দ্যাট ইজ ইন্ট্রিনসিক, আর তার উপরে এপিটেক্সিয়ালটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড দ্যাট ইজ এন টাইপ, তার মানে এক্সট্রিনসিক। তো হেটেরোজাংশন অ্যাজিউমিং দ্যাট দ্য ম্যাটেরিয়ালস আর অ্যাপার্ট এন্ড প্লেসড ইন কন্টাক্ট আর অ্যাজ শোন ইন ফিগার। তার মানে আমরা যে প্রত্যেকটা সময় থিওরির সময় বলি একটাকে আরেকটা দূরে রাখি এবং তারপর কন্টাক্ট করি এবং ইকুইলিব্রিয়াম চিন্তা করি, ফার্মি লেভেল সেম থাকবে বলি, ওই ঘটনাটা এই কেসে করছে। The work function affinity bandages discontinuous are shown in the diagram. The equilibrium band diagram of the junction follows the application of the two rule that the Fermi level is flat everywhere and that far from the আগের কথাই চলছে। তাহলে আমরা এখন ছবিটায় চলে যাই 2.1.3 এ, এইটা মনে হয়। তাহলে এখন তোমাদের রোটেশন, রোটেট ক্লকওয়াইজ এসে গেছে দুটো ছবি, প্রথমে তারা দূরে আছে তারপর কাছে আসছে। এদের মধ্যে শর্তটা কি ছিল, একজন হচ্ছে ইন্ট্রিনসিক আর একজন হচ্ছে এক্সট্রিনসিক। তাহলে ডান দিকের ছবিটা দেখো, ব্যান্ড ডায়াগ্রামটা ইসি ইভির মাঝখানে ইআই, তার মানে এটা কি ইন্ট্রিনসিক, উপরে অ্যাফিনিটি দেখানো হয়েছে। আর বাম দিকেরটা কি, ইভি এখানে, ইআই এখানে, ইসি এখানে। তাহলে ফার্মি লেভেলটা কোথায়, ইসির কাছে, তার মানে এটা এন টাইপ। তাহলে ওরা যে কথাটা বলছিল একজন এন আর একজন ইন্ট্রিনসিক, এই জিনিসটা এইভাবে তৈরি হয়েছে। তাহলে এখানে কি হয়েছে, হেটেরো জাংশন হয়েছে 1 নম্বর, 2 নম্বর কি হয়েছে, এটা এই তোমার এক সাইডে এন টাইপ আর এক সাইডে ইন্ট্রিনসিক, এভাবে হয়েছে। আচ্ছা, তো সেখানে ফার্মি লেভেল থেকে দূরত্বটাকে বলে ওয়ার্ক ফাংশন, কাজে ওটা দেখানো হয়েছে। তারপর যখন এরা যুক্ত হলো তখন ফার্মি লেভেল সেম থাকবে, গেল সেম থাকলো। তারপর প্রথমটা হচ্ছে এন টাইপ, কাজে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকবে, গেল তাও হলো। তারপর দ্বিতীয়টা হলো ইন্ট্রিনসিক, কাজে দুইজনের মাঝামাঝি থাকবে ফার্মি লেভেল, তাও হলো। তাহলে এখানে ডিসকন্টিনিউটিটা তৈরি হবে, ঠিক আছে। ডিসকন্টিনিউটির নেচারটা খুবই পিকুলিয়ার হবে, যদি এন আর ইন্ট্রিনসিক হয় তাহলে এই ধরনের নেচার হবে আর কি, এইটুক খালি মনে রাখো। মানে মাঝখানে সে কিন্তু উপরে গিয়ে আবার নিচে নামতেছে, এবং এই যে সবচেয়ে উপরে যতটুকু গেছে এবং সবচেয়ে নিচে যতটুকু নামছে সেটাই হচ্ছে তার অফসেটটা, ঠিক আছে। এবং এটাও কিন্তু গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়ালি গিয়ে এই জায়গাটায় অ্যাব্রাপ্টলি নামছে। আর যখন নিচের ভ্যালেন্স ব্যান্ডের কথা বলছে তখন ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে এইখানে তোমার চেঞ্জটা, ঠিক আছে। যদি দুজনেই তোমার ইন্ট্রিনসিক হতো, হ্যাঁ, তাইলে দুজনে যদি ইন্ট্রিনসিক হতো না, যদি দুজনে যদি সেম ম্যাটেরিয়াল হতো তাহলে এই ডেল ইভিটা থাকতো না, ঠিক আছে। তখন ডেল ইভিটা হতো 0, হোমো জাংশন হলে ডেল ইভিটা 0 হতো। তো কাজে এখানেও একটা ডেল ইভি ভ্যালু থাকবে। তাহলে যদি এটা হোমো জাংশন হতো তাহলে জিনিসটা এরকম হয়ে যেত, কিন্তু এখন এটা যেহেতু মাঝখানে তোমার হেটেরো আছে, মানে দুটো দুই রকম ম্যাটেরিয়াল, কাজে একটা ডেল ইভি থাকবে। এটাও কিন্তু তাই, দুজনে যদি তোমার হোমো জাংশন হতো তাহলে কিন্তু এই অংশটা থাকতো না, ডেল ইসিটা 0 হয়ে যেত, ঠিক আছে। তখন চেঞ্জটা অন্যরকম হতো। এটা হলো তোমাদের আজকের এই দুটো সুন্দর উদাহরণ দেখালাম ব্রেনানের বই থেকে, যেটা তোমাদের কনসেপ্টটা আর ক্লিয়ার হবে হেটেরো জাংশনের। স্যার একটা কোশ্চেন স্যার এখানে বলো স্যার, স্যার এটা কি স্যার গ্রেডেড জাংশন এবং স্টেপ রেশন দুটো কি স্যার কম্বিনেশন না শুধু গ্রেডেড হ্যাঁ, এটা জাংশন? তুমি বলতে পারো, তুমি বলতে পারো। হ্যাঁ, এত ডিটেইলসে খুঁটিনাটি ধরার দরকার নেই এখন, তুমি বলো তোমার কনসেপ্ট হয়তো ঠিকই বলতেছো মনে হয়, কারণ তুমি গ্রেডেড আর এটা চিন্তা করতে পারো, কিন্তু এই লাইনে এখন ফোকাসটা দিও না। তুমি এখন জাস্ট যেটা পাচ্ছ ওইটুকু কি আপাতত করো, বেশি টিপে গেলে তখন কনফিউজ হয়ে যাবে। তো এখানে মানে ওরা আলোচনাটা শুরু করছিল এখানে, এবং এটা ছিল কাউন্টার ক্লকওয়াইজে গেলে, এটার আলোচনার প্রথম আলোচনাটা ছিল এটা কিন্তু 2.1.1, যার জন্য গ্রেডেড হেটেরোস্ট্রাকচার ছিল, যার জন্য ফিগার 2.1.2 ছিল। আর নিচের ছবিটা ওরা কেন আনছে, এটা হচ্ছে এই ধরনের একটা জাংশনের জন্য, হেটেরো জাংশন। এখানে কিন্তু গ্রেডেড কথাটা কি বলা আছে, এই কথাটা কিন্তু এখানে কোনোটাই কিছু বলে নাই। We discuss formation of energy mass in the system and present simplified schemes for determining আচ্ছা the built-in potential for type 1, তার মানে এই জায়গাটায় তুমি কম্বিনেশন বলতে পারো আর কি। আচ্ছা, the built-in potential for মানে মাঝখানের পয়েন্টে যেহেতু একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়েছে এই জন্য আর কি।
আচ্ছা, the built-in potential for a type 1 heterostructure is easily found from the difference between the work function of the constituent materials. আচ্ছা, built-in potentialটা হচ্ছে যে মাঝখানে ভিউ নট, যেটা এই যে মানে QVH এর যেটা, এটার সাথে কিছুটা রিলেটেড আর কি। আচ্ছা, এর পরের পেজ তো চলে গেছে ছবির পরে, তাহলে ছবির পরে আবার এদের ইয়েটা হচ্ছে ছবি দিলে এরকম বেকাতারা হয়ে যায়, তারপরে আবার পুরোনো জায়গাটা আসে। তো এই রুলটা কিন্তু আমরা আজকে একটু আগে দেখছি, এই যে ওয়ার্ক ফাংশন এর ডিফারেন্সের সাথে তোমার এটা পটেনশিয়ালটা ডিফারেন্ট। phi 1 and phi 2 are the work function of the narrow and wide gas semiconductors. 2.1.3, the built-in voltage for the specific case of an n-type wideband semiconductor and distinct semiconductor heterostructure can be obtained as follows. Using figure 2.1.3, difference in the work function can be found to be এটা। তাহলে VBI হচ্ছে দুজনের ডিফারেন্স phi 2 এবং phi 1, আর এখানে তো আমাদের এই VB1টা যে phi 2 phi 2 বিয়োগ করলে এই ধরনের একটা রিলেশন আসবে। এই রিলেশনটা তোমরা প্রথম অংশটা তো বুঝতেই পারতেছো, তোমার ওয়ার্ক ফাংশনটা তো ডিপেন্ড করে কি ফার্মি লেভেলের থেকে দূরত্বটা, তাই না? ফার্মি লেভেল থেকে ভ্যাকুয়ামের দূরত্বটা। আর ডেল ইসিটা বলতে চাচ্ছে দুজনে EC1 আর EC2 এর গ্যাপটা। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা কন্টাক্ট পটেনশিয়ালের ক্ষেত্রে পড়ো যে V0, এটা তোমরা এই PN জাংশন দেখালাম না একটু আগে 3.2 তে পড়ছো, যে KT/Q, তারপর লন মনে আছে, তারপর ওখানে ছিল কি, আচ্ছা ওটা তুমি বইটা দেখলেই হবে, এই স্ট্রিটম্যানের বই, এখানে তোমরা পড়ছিলা কোনটা জানি, কন্টাক্ট পটেনশিয়াল না, এর পরের পেজ না, এখানে এই যে KT/Q লন PPPN, এটা একটা রিলেশন ছিল, এটা একবার পড়ছো। তারপর আরেকটা যেটা এই মুহূর্তে লাগতেছে সেটা হচ্ছে নিচেরটা, এই যে KT/Q লন NAND/NI²। ঠিক আছে, তাহলে দুজনে যখন আলাদা ছিল, P আর N ছিল হোমো জাংশনে, তখন তাদের কনসেন্ট্রেশনের সাথে ডিপেন্ডেন্ট ছিল, NI² করলে আমরা V0 পেয়েছিলাম, আবার PP/PN করেও পেয়েছিলাম, 2-3টা ডিরাইভেশন পরপর ছিল। তাহলে এখন যদি আমরা ব্রেনানের বই এই জায়গাটা যাই, তাহলে এখানে তোমার ওই যে ওখানে তো ছিল দুইটার কনসেন্ট্রেশন, কিন্তু এখানে কিন্তু ওখানে ছিল দুজনেই ছিল এক্সট্রিনসিক, কিন্তু এটা হচ্ছে হোমো জাংশন, হেটেরো জাংশন প্লাস একজন তার মধ্যে আবার এক্সট্রিনসিক, তাহলে কাজে সেটার আরেকজন হচ্ছে ইন্ট্রিনসিক। তো ওখানে ওই রিলেশনটার মধ্যে তোমার নিচের টার্মটা ছিল NI²। ঠিক আছে, তো NI² মানে NI মানে ইন্ট্রিনসিকের, তো NI এর একটা অংশ এখানে চলে আসছে 10। আচ্ছা, N10 and N20 are the equilibrium electron concentration in the wide and narrow band gap semiconductors. ঠিক আছে, তার মানে এখানে NI² এর জায়গায় একটাকে আনতেছে N মনে করো 20, আর বাকি স্কোয়ার আরেকটা যে NI ছিল সেই জায়গায় যেহেতু এখন ইন্ট্রিনসিক নাই, মানে ওইরকম ভাবে NC1 চলে আসছে। NC1 আর দ্য ইফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস ফর দ্য ন্যারো NC1টা কিন্তু আবার অন্য জিনিস। এটা তাহলে ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, আজকে তাহলে এখানে শেষ করতেছি, এটা নেক্সট ক্লাসে তাহলে ব্যাখ্যা করে তারপর যাব। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি লাগে তবে আজকে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা।